আজকে আমি বিশেষ একটা কেস নিয়ে মিস্টার প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে আমি এই অনুষ্ঠানটা করছি। কেসটার গুরুত্বটা এই জায়গাতে, কারণ উইদাউট কোনো লয়ার যে কিনা এত পুরো কেসটা নিজস্ব ক্রেডিবিলিটি এবং নিজস্ব আত্মবিশ্বাসে ভর করে তৎকালীন সময়ের একজন মিডিয়া আইকনের সঙ্গে যে ফাইট করেছিল, তার সাথে সেই কেসের ডিটেলিং নিয়ে আলাপ করছি। নমস্কার প্রসেনজিৎ বাবু। প্রথমত আমার কোশ্চেনটা হলো, এই কেসটা শুরুবাত কবে থেকে হয়েছে? অ্যাকচুয়ালি তার আগে আমি একটু বলি যে এই যে মামলাটা, মূলত মামলাটা মাতঙ্গ সিং বনাম প্রসেনজিৎ চক্রবর্তী, যদিও কোর্ট রেকর্ডে নর্থ ইস্ট মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেড ভার্সেস এন্ড আদার্স ভার্সেস প্রসেনজিৎ চক্রবর্তী এন্ড আদার্স, এ হলো টেকনিক্যাল। ওই মামলার সূত্রপাত মূলত মাতঙ্গ সিং যখন আগরতলাতে তার ব্যুরো অফিস, এনি টিভি এবং এনি বাংলার ব্যুরো অফিস 25শে ফেব্রুয়ারি 2010 সালে যখন ইললিগালি বন্ধ করে দেয় হঠাৎ একদিন, যেদিন আমরা গিয়ে, সেখানে আমি চাকরি করতাম সাংবাদিক হিসেবে, আরো অনেক সাংবাদিক, চিত্র সাংবাদিক, তারপর টেকনিক্যাল স্টাফ অনেকে চাকরি করতো, অ্যারাউন্ড 50। তো সবাই যখন আমরা অফিসে যাই, অফিসে গিয়ে যখন দেখি যে অফিসটা বন্ধ হয়ে গেছে এবং কি কারণে বন্ধ হয়েছে সে কেউ জানে না, তোর মূলত এখান থেকে সূত্রপাত, এটি মূল সোর্স। কিন্তু আদালতে মামলা হওয়ার আগের কিছু ঘটনা আছে। যেমন একটা ঘটনা হলো কি, যে বন্ধ হয়ে যাওয়ার পরে মাতঙ্গ সিং এর সঙ্গে আমি কথা বলি ওভার টেলিফোন। মাতঙ্গ সিংকে বলি যে আপনি যে হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন, কেন বন্ধ করেছেন আমরা কিছু বুঝতে পারছি না। তিনি বলেন যে হ্যাঁ, কিছু সমস্যা হচ্ছে, এটা আবার রিওপেন করা হবে, তুমি চিন্তা করো না। তো রিওপেনিং হবে, আমরা মোটামুটি অ্যাসিওর্ড ছিলাম। মাতঙ্গ সিং বলছে, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। কিছুদিন পরে আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে আমাদের কাউকে কিছু না জানিয়ে আগরতলার যে ফুল ফ্লেজেড স্টুডিও এবং অফিস, সেখান থেকে স্টুডিও ম্যাটেরিয়াল, ব্রডকাস্টিং ম্যাটেরিয়াল যা কিছু ছিল সব কিছু গোপনে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে একটা প্রতারণা হয়েছে, কারণ আমরা এমপ্লয়ি, এই হাউসটার জন্য আমরা জীবন বাজি রেখে কাজ করি, দিনে রাতে অনেক দিন গেছে যখন আমরা সারা রাত আমরা রিপোর্টিং করেছি। সেই হাউস হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এবং আমাদের কিছু জানাবে না, তার জিনিসপত্র গোপনে নিয়ে যাবে, কাউকে কিছু বলবে না, তারপর আইনগতভাবে একটা ভারত সরকারের দ্বারা একটা লাইসেন্সড একটা কোম্পানি, সে কোনো দেশের কোনো আইন মানবে না, এটা হতে পারে না। তখন আমরা সবাই মিলে মিলিত হই, এমপ্লয়িরা, এবং সবাই মিলে আমাকে দলের নেতা হিসেবে, এমপ্লয়িজ লিডার হিসেবে সবাই ইলেক্ট করে এবং সেভ নর্থ ইস্ট নামে আমরা একটা ফোরাম গঠন করি। ওই ফোরামের ডিসিশন অনুযায়ী আমরা লেবার কমিশনে আমরা কমপ্লেন করি যে এটা বেআইনিভাবে বন্ধ হয়েছে, তুমি বিষয়টা দেখো। তখন লেবার কমিশন ট্রাইপারটাইট মিটিং করে, মালিক পক্ষ, আমরা শ্রমিক পক্ষ আর রাজ্য সরকার, এই ত্রিপক্ষীয় বৈঠক হয় একের পর এক 3 বার। সেই বৈঠকে আমাদের মূল দাবি ছিল যে এটাকে রিওপেন করো। টাকা পয়সা পাওয়াটা ওইটা আমাদের কাছে প্রাইমারি বিষয় ছিল না। আমাদের কাছে বিষয় ছিল যে অফিসটাতে আমরা কাজ করেছি, যেটা আমাদের ভালো লেগেছে, ত্রিপুরা রাজ্যে প্রথম স্যাটেলাইট টেলিভিশন, একটা স্যাটেলাইট টেলিভিশনে কাজ করা চারটেখানি ব্যাপার না, আমরা আমাদের যোগ্যতা দিয়ে সেখানে কাজ পেয়েছি। পৃথিবীর 35টা দেশে এই চ্যানেলটা উপলব্ধ ছিল। তো সুতরাং আমাদের কাছে কিছু টাকা পাওয়াটা বিষয় ছিল না। আমরা বারবার বলেছি এটাকে রিওপেন করো। তো মালিক পক্ষ ট্রাইপারটাইট মিটিং এ জানিয়ে দেয় যে তারা কোনো অবস্থাতে রিওপেন করবে না, তারা লসে নাকি চলছে, লসের পক্ষে তারা কোনো যুক্তি দিতে পারছে না, কোনো অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারছে না। এরপরে অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি হয় স্টেট গভর্নমেন্টের অফিসারদের দ্বারা। সেই অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী আমাদের যা দেনা পাওনা ছিল সেটাও তারা দিতে অস্বীকার করে। অর্থাৎ তারা কোনোভাবেই দেশের আইন কানুন মানতে রাজি ছিল না। সেই রকম একটা অবস্থায় যখন ট্রাইপারটাইট মিটিং ব্যর্থ হয়, অ্যাসেসমেন্ট রিপোর্ট যখন অস্বীকার করে তারা, তখন রাজ্য সরকার কেসটাকে, এই বিষয়টাকে লেবার কোর্টে পাঠায়। লেবার কোর্ট মানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের, হ্যাঁ ওইটাই, ওখানে পাঠিয়ে বলে যে তুমি এই বিষয়টা নিষ্পত্তি করো। তখন সেখানে মামলা শুরু হয়। ওই থেকে মূলত বিষয়টা আদালতের মামলা হিসেবে আসে। এটা 2010 সালেই হয় এবং এরপর থেকে 2017 পর্যন্ত 7 বছর আমাদেরকে
লড়াই করতে হয়। এখানে কি হয়েছে, চ্যালেঞ্জিং বিষয়, অনেকগুলো বিষয় চ্যালেঞ্জিং হয়। প্রথমত হলো মাতেং সিং এর বিরুদ্ধে লড়াই করা। এই জায়গাতে আমি একটু থামাচ্ছি। এটা তো 2010 থেকে 2017 প্রায় 7 বছর পরে প্রায় আসে। তার আগে আমি একটু ব্যাক হিস্ট্রিতে যেতে চাই। সেই চ্যানেলটা শুরু কবে হয়েছিল এবং সেটার প্রতি ভালোবাসা এবং মানুষের যে আস্থা এটা কিরকম ছিল, একটু ডিটেইলটা জরুরি, কারণ এখন এই জিনিসটা নাই। ডেফিনেটলি 2007 সালে ত্রিপুরা রাজ্যে এই এনি বাংলা শুরু হয়। এর আগেই এনি টিভি চলে আসে। এনি টিভি হলো মূলত মাতেং সিং এর দ্বারা তৈরি করা প্রথম স্যাটেলাইট টেলিভিশন, গুয়াহাটি থেকে এবং গুয়াহাটি থেকে। এবং এনি টিভির স্পেশালিটি হলো যে এইটা উত্তর পূর্ব ভারতে প্রথম প্রাইভেট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ঠিক আছে, দুঃখজনক এটা আজকে আর নাই। না, মাল্টিলিঙ্গুয়াল ছিল, নর্থ ইস্টের প্রায় সবগুলো ভাষাকে কভার করতো ওই চ্যানেলটা এনি টিভি। সঙ্গে সঙ্গে একটা এনি হাইফাই নামে চ্যানেলও এন্টারটেনমেন্টের জন্য গুয়াহাটি থেকে চালু করেছিল মাতেং সিং। আর এনি বাংলা 2007 সালে আসে, সঙ্গে আবার উলালা একটা রেডিও। হ্যাঁ, ওইটা তো এফএম রেডিও। কিন্তু এনি বাংলা যখন আসে তখন কলকাতাতে আর আগরতলাতে দুটো অফিস তৈরি হয়, মূলত বাংলা ভাষায় তৈরি করা নিউজ চ্যানেল 2007 থেকে। ঠিক আছে, আগরতলাতে টাউন হলে তার ইনোগ্রেশন হয়, গ্র্যান্ড ইনোগ্রেশন হয়। তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এরা সবাই সেখানে ছিলেন। বিরাট অনুষ্ঠান হয়, আমরাও সেখানে ছিলাম। তো সেটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা বড় পাওনা। কলকাতার জন্য অত বড় ব্যাপার ছিল না, কিন্তু ত্রিপুরার জন্য, ত্রিপুরাতে কোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অফিস, স্টুডিও ফুল ফ্লেজেড, এটা এর আগে ছিল না। এটা প্রথম ত্রিপুরার মানুষ দেখে, এবং আমরাও সেই সৌভাগ্যবান। এর আগে আমি দৈনিক সংবাদ পত্রিকাতে সাংবাদিকতা করেছি, আরো অন্যান্য মিডিয়াতে, ভালো ভালো মিডিয়াতে আমি সাংবাদিকতা করেছি। আমরা আমাদের যোগ্যতা দিয়ে সেখানে কাজ পাই। সেই কাজ পাওয়ার পরে আমাদের কাছে একটা সুযোগ আছে যে রাজ্যবাসীর যে বিভিন্ন সমস্যাগুলো, তাদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো, জীবনের বিভিন্ন দিকগুলো, সেগুলোকে তুলে ধরা এবং সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মানুষের সামনে সেগুলোকে উপস্থাপিত করা। সেই কাজটা আমরা করি এবং সেক্ষেত্রে খুব জনপ্রিয়তা অর্জন করে। ত্রিপুরার মানুষের কাছে এনি বাংলা ঘরে ঘরে একটা অত্যাবশ্যকীয় একটা বন্ধু হয়ে যায় আর কি। সেটাই। তো এখন আবার কেসে ফিরে আসি। তো কতটা কঠিন ছিল এই লড়াইটা, আর বেসিক্যালি কোনো উইদাউট এনি লয়ার প্রসেনজিৎ চক্রবর্তী কোর্টে পুরো কেসটা লড়লো, ইন পার্সন লড়লো। তো এটা নিয়ে ডিটেইলিং একটু জানতে চাই। অ্যাকচুয়ালি কি হয়, এই যে মামলাটা, এই মামলাটা অনেকেই বলেন, অনেক এক্সপার্টরাই বলেন, আমাকে বিভিন্ন সময় বলেছেন। রিসেন্টলি হায়দ্রাবাদেও আমি ইনভাইটেড ছিলাম এই জন্যই মূলত। সেখানেও অনেক বড় বড় ইন্টেলেকচুয়াল, ভারতবর্ষের না শুধু, কেউ কেউ তো ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড পারসন পর্যন্ত ছিল। সবার বক্তব্য হলো যে ব্যতিক্রমী ঘটনা এবং এত বেশি ইন্সপিরেশনাল, মোটিভেশনাল, যে এটা সারা পৃথিবীতে মানুষের জানা দরকার এবং আগামী দিনে যত দিন যাবে এই জিনিসটা স্প্রেড হতে থাকবে। প্রত্যেকের বক্তব্য। কারণ কি, শুধু একজন ব্যক্তি, একজন নাগরিক, মানে আইনজীবী ছাড়া নিজেই আদালতে দাঁড়িয়ে লড়াই করেছে শুধু কি এই কারণেই? নো, নট ফর দ্যাট। এরকম তো আরো অনেক ঘটনা থাকবে যেখানে নাগরিক উইদাউট অ্যাডভোকেট লড়াই করেছে। এই মামলাটা স্পেশালিটিকে আমি একটা একটা করে বলি। প্রথমত হলো মাতেং সিং এর বিরুদ্ধে লড়াই। মাতেং সিং ছিলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী। যখন মামলা হয় তখন তিনি পূর্ব কেন্দ্রীয় মন্ত্রী, মানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো পলিটিক্যালি উনি টপ লেভেলের ব্যক্তি, হিউজ পাওয়ার ওনার কাছে। দ্বিতীয়ত উনি মিডিয়া ব্যারন ছিলেন। ওনার ফোকাস টিভি ছিল দিল্লিতে, HY টিভি ছিল হায়দ্রাবাদে, এনি টিভি, এনি হাইফাই ছিল গুয়াহাটিতে, কলকাতাতে এনি বাংলা, আগরতলাতে এনি বাংলা, তারপর হামার টিভি ছিল ঝাড়খণ্ডে। তো সুতরাং অনেকগুলি টিভি চ্যানেল, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওনার, অনেকগুলি FM রেডিও চ্যানেল ছিল। যেমন অরুণাচল প্রদেশে FM রেডিও ছিল, গুয়াহাটিতে ছিল, আগরতলাতে ছিল। এইরকম একজন মিডিয়া ব্যারনের বিরুদ্ধে লড়াই, ওনার এমপ্লয়ি হয়ে। তো এত বড় ফিগার, এত বেশি শক্তিশালী, সব ধরনের শক্তি যার কাছে ছিল, সেই ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার কথা নর্মালি কেউ ভাবতেই পারে না। প্রথম জিতটা ওইখানে, যখন আমরা ডিসিশন নিই যে ওনার বিরুদ্ধে দাঁড়াবো। উনি আরো ভারতবর্ষে অনেক জায়গাতে এরকম বেআইনি কাজ করেছেন, কোথাও কেউ সাহস করেনি।
না হায়দ্রাবাদে করেছে, না দিল্লিতে করেছে, না কলকাতায়, না গুয়াহাটিতে, কেউ কোথাও ওনার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস পায়নি। কেন? উনি পাওয়ারফুল লোক। অনলি ইন ত্রিপুরা, শুধুমাত্র আগরতলাতে আমরা সাহস দেখাই, আমরা এমপ্লয়িরা সাহস দেখাই, মেরুদণ্ড সোজা করে আমরা বলি যে অন্যায়কে আমরা মান্যতা দেব না, এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো, এবং আমরা লড়াই যাই। তো প্রথম জিতটা ছিল সেইখানে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো, এত বড় ফিগারের বিরুদ্ধে লড়াই করতে নামলে স্বাভাবিকভাবে মিডিয়া আমার নিউজ করবে না, ঠিক আছে? সমাজের অন্যান্য ইন্টেলেকচুয়াল এগিয়ে আসবে না, সমর্থনে কেউ এগিয়ে আসবে না। হয়তো কারোর মনের প্রতি, আমার প্রতি মনের মধ্যে যদি সাপোর্ট থাকেও প্রকাশ্যে কেউ বলবে না। সেম অবস্থা আমাদের ক্ষেত্রে হয়েছিল। কিছু লোকাল স্থানীয় যে টিভি চ্যানেলগুলো ছিল, এইগুলো আমাদের মাঝে মাঝে মানে অলমোস্ট রেগুলারলি তারা নিউজ করেছে, কিন্তু অনেক নিউজ পেপার নিউজ করেনি, অনেক বড় বড় মিডিয়া গুলো নিউজ করেনি। তারা বলে দিয়েছে, একটা মিডিয়া হাউসের যিনি সুপ্রিমো, তিনি আমাকে নিজে বলেছেন যে প্রসেনজিৎ, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু আনফরচুনেট তোমাদের মিডিয়ারই কিছু লোক এসে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা নিউজ না করি। বুঝতে পারছো, আমরা মিডিয়া পলিটিক্স। হ্যাঁ, তো এইরকম প্রতিকূলতা ছিল। অনেকে আমাকে পাগল বলেছে, অনেকে বলেছে মাতেং সিং এর কাছ থেকে নাকি বেশি পয়সা খাওয়ার জন্য আমি এরকম করছি। আবার অনেকে বলেছে যে ওকালতি পড়েনি, হ্যাঁ, ওকালতি করতে নেমে গেছে কোর্টের মধ্যে, হ্যাঁ, বেশি পাকনা, নিজেকে বিরাট বড় ভাবে, এরকম। তো এই সমস্ত কিছু যখন আমাদের কানে আসে, আমরা তো হিউম্যান বিং, তো আমাদের মোটিভেশন নষ্ট হয়, মানে নর্মালি মানুষের মোটিভেশন নষ্ট হয়, মনের মধ্যে হতাশা জাগে, নিরাশা জাগে, এবং মনে হয় আমিও বোধহয় পারবো না, আদতেই বোধহয় আমি এরকম। নর্মালি সমাজের 100 জনের মধ্যে 99 জনের মধ্যে এই জিনিসটা হয়। তো এর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। একে তো আইনি লড়াই, পাশাপাশি এই যে এই সমস্ত কিছু। এবার কথা হলো, আমাদের যখন আদালতে মামলা শুরু হয়, তখন আদালতে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, আমাদেরকে একজন উকিল ঠিক করতে হবে। নর্মালি মাতেং সিং কি করেছে, মাতেং সিং আমাদের রাজ্যের একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট এবং ওনার কিছু সহযোগী সহকারে একটা টিম অফ অ্যাডভোকেটস কে দাঁড় করিয়ে দেয়। ঠিক আছে, আমরা কাকে দাঁড় করাবো? তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যাতে রাজ্য সরকার ইম্পার্শিয়াল থাকে, কোনো সাহায্য যাওয়ার জন্য না, কিন্তু রাজ্য সরকার যাতে নিরপেক্ষ থাকে। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন যে তুমি প্রয়োজনে লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে অ্যাডভোকেট নাও, কিন্তু নিজে দাঁড়ানোর সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা, এটা সঠিক না, কারণ তুমি যেহেতু ল নিয়ে পড়োনি, এটা তোমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। একজন গার্জিয়ানের মতন নিয়ে কথাটা বলেছিলেন, বলতেই পারেন, বলাটাই স্বাভাবিক। আদালতে যখন আমি গিয়ে প্রথম দিন আমার সহযোগীরাও ছিল, তখন জাজ, ডিস্ট্রিক্ট কোর্টের যিনি জাজ ছিলেন, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, উনি নাম বললেন যে নর্থ ইস্ট মাল্টিমিডিয়ার পক্ষে কে, তো একদল উকিল উঠে দাঁড়ালো। যখন বললাম প্রসেনজিৎ চক্রবর্তীর পক্ষে কে, তখন আমি নিজে উঠে দাঁড়ালাম। উনি জিজ্ঞেস করলেন যে তোমার উকিল কে? আমি বললাম যে স্যার আমার কোনো উকিল নেই, আমি নিজে দাঁড়াবো। তো উনি বললেন যে না, এইভাবে তো হবে না, তোমার কি ল ডিগ্রি আছে? আমি বললাম না। বলে যে না, তাহলে তো আমি পারমিশন দিতে পারি না, তুমি কোনো উকিল রাখো, প্রয়োজনে লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে তুমি সাহায্য নাও, প্রয়োজনে তুমি বলো তোমার পছন্দ মতো উকিলকে আমি বলে দেবো। এই কথাগুলো উনি কোর্টে বসে উনি বললেন। আমি বললাম স্যার আমি কনফিডেন্ট এনাফ যে এই মামলা আমি নিজে লড়াই করতে পারবো। একটু কাটতেছে, মনে কি একটু ভয় ছিল না তখন? না, নট এট অল। অ্যাকচুয়ালি এর জন্য আমি দুইটা লাইন বলে দিই। ছোটবেলা থেকে আমার ওকালতি করার ইচ্ছে ছিল, ঠিক আছে? আমি ম্যানিফেস্ট করতাম ছোটবেলা থেকে যে আদালতে দাঁড়িয়ে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, আমি ফাইট করছি, নিজেকে একজন হিরো হিসেবে ভাবতাম ছোটবেলা থেকেই, ঠিক আছে? তো ম্যানিফেস্টেশনের যে পাওয়ার, এটা কি প্রবল থাকে, এটা আমার জীবনে এই মামলাটা আসায় আমি মানে বুঝতে পেরেছি। কলেজ লাইফ, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি, তখন একটা আমার ভুলের কারণে আমার ওকালতি করা হয়নি, না হলে আমি ওকালতি করতাম, আমার করার কথা ছিল। কিন্তু তারপরেও আমি সেই ধৃষ্টতা দেখিয়েছি। আমি সবসময় কল্পনা করতাম যে আমি আদালতে আমি দাঁড়িয়ে লড়ছি। একটা তো কল্পনা, ইমাজিনেশন, আর হলো বাস্তব। এই ইমাজিনেশনই বোধহয় আমার জন্য, বলে না যে ইউনিভার্স সেক্ষেত্রে কাজ করে, আমার জন্য বোধহয় এইরকম একটা অপরচুনিটি নিয়ে আসে, যখন আমার সেই অফিসটা, প্রিয় অফিসটা, কিন্তু আমাদের সবার ভালোবাসার অফিসটা, কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। সেটা যখন বন্ধ হয়, তখন ঠিক আমার চাকরি চলে যায়, আমার জন্য এক ধরনের মানে রোজগার বন্ধ হয়ে যায়, নানান ধরনের চ্যালেঞ্জ আসে। কিন্তু আরেক দিকে অপরচুনিটি আসে কি, আমার নিজের ওই যে স্বপ্নটা আদালতে দাঁড়িয়ে মামলা লড়ার, সেই স্বপ্নটা বাস্তবায়িত করার সুযোগ খুলে যায়।
ফলে একটা দরজা যদি বন্ধ হয় তাহলে আরেকটা দরজা কিন্তু খোলে, তো সেই দরজা খুলে যায়। তো আমি আদালতে গিয়ে দৃঢ়তার সঙ্গেই বলি এই কথাটা বল। আচ্ছা, এর মধ্যে একটা কথা আছে যে তখন তো টোটাল মিডিয়া পার্সন, আমি যদি রেডিও ধরি তো কতজন এমপ্লয়ি ছিল? প্রায় অ্যারাউন্ড 50, যদি টেকনিক্যাল স্টাফ, ইঞ্জিনিয়ার সব মিলিয়ে। তার মধ্যে বেশিরভাগ মানে মালিকের সঙ্গে সমঝোতা করে নেয়। অ্যাকচুয়ালি সবারই আর্থিক সংকট ছিল। আমি এর জন্য ওই সময় ঠিকই আমার মনে খারাপ লেগেছে। ওই সময়ে যখন দেখলাম যে আমার সঙ্গের যারা মানে মামলাটা ছিল প্রসেনজিৎ চক্রবর্তী এন্ড 25 আদার্স, যে আমি বুঝতে পারি যেহেতু আমি লিডার, টিমের লিডার, তো আমার জন্য তো খুব স্বাভাবিক যে সবাইকে নিয়ে আমি মামলাটা লড়বো। কিন্তু মালিক পক্ষ স্বাভাবিকভাবে সবার দুর্বলতা জানে, প্রত্যেকে এখানে এমপ্লয়ি ছিল, প্রত্যেকের আর্থিক অনটন আছে। তো মালিক পক্ষ এই কারণে সবাইকে বলতে থাকে যে এই মামলা কবে শেষ হবে, এত বড় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে কোনোদিন জেতা যায় কিনা, তো তোমরা শুধু শুধু তোমাদের সময় নষ্ট করছো, প্রসেনজিৎ পাগলের মতন এইসব করছে, ঠিক আছে, তোমরা বরং কিছু টাকা নিয়ে নাও, নিয়ে এসে অন্য মিডিয়া হাউসে চলে যাও। তো স্বাভাবিকভাবে ওই সময় প্রত্যেকের কাছে জীবন যাপন করাটাই তো স্বাভাবিক, ঠিক আছে। আমার কাছে ছিল জিনিসটা চ্যালেঞ্জিং, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে লড়াইটা, এই লড়াইটা আমার জীবনে একটা বিরাট পাওনা, কারণ আমার স্বপ্ন পূরণ হচ্ছে। কোন দিকে? কারণ হলো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, অন্যায়ের বিরুদ্ধে লড়তেই তো চেয়েছিলাম, সেই সুযোগটা আমি পেয়েছি। তো বাকি অনেক সংকটের কারণে তো তবুও শেষ পর্যন্ত সুনন্দা ভৌমিক রিপোর্টার, জনার্দন সরকার ক্যামেরা পার্সন, নন্দু মালাকার ক্যামেরা পার্সন, তারা তিনজন শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল। টোটাল চারজন, ঠিক আছে, ইনক্লুডিং ইউ। সব অবস্থাতে তারা আমার সঙ্গে ছিল। হ্যাঁ, সুতরাং এই যে জয়টা 7 বছর পরে আমরা পেয়েছি, এর পার্ট কিন্তু এদেরও আছে, ঠিক আছে। যদি ক্রেডিট আমার থাকে তাহলে আমার সঙ্গে নন্দু মালাকারেরও আছে, সুনন্দা ভৌমিকেরও আছে, জনার্দন সরকারেরও আছে, ঠিক আছে। আর যারা ওই সময়ে পরিস্থিতির শিকার হয়ে মামলা থেকে সরে যায় তাদেরও আছে, এই কারণে যে তারা যদি ওই সময় সরে না যেত তাহলে আমার জিদ হয়তো অতটা বাড়তো না, একটু হলে কম থাকতো। যত প্রতিকূল হয়েছে পরিস্থিতি তত আমার মধ্যে জিদ বেড়েছে, আমি তত বেশি নিজেকে আমি বুঝিয়েছি যে আমাকে এই মামলা জিততেই হবে। হ্যাঁ, এই প্রত্যেকটা দিন আমি নিজেকে নিজে বোঝাতাম যে এই মামলাতে না জিতলে এই সমাজে আমাকে বাঁচতে দেবে না। আমি জানতাম এটা, কারণ এই মামলার কারণে অনেক মানুষ অনেক ধরনের বাজে বাজে কথা বলেছে। তারা যদি দেখে, হ্যাঁ, যদি তারা দেখে আলটিমেটলি আমি হেরে গেছি, তাহলে তারা আমাকে প্রত্যেকটা দিন মানে মৃত মানুষের চেয়েও বেশি করে মারবে আমাকে। তো এই কারণে আমি নিজেকে প্রত্যেক দিন এইভাবে তৈরি করেছি, সারা রাত জেগেছি, অসংখ্য রাত আমি জেগে আমি এফিডেভিট তৈরি করতাম, ল পড়তাম, ঠিক আছে, চিন্তা করতাম, বুঝতাম, নিজেকে রিমোটিভেট করতাম। হ্যাঁ, কখনো যদি ফ্রাস্ট্রেশন আসার যদি বিন্দুমাত্র সুযোগ থাকতো, সে ফ্রাস্ট্রেশনকে আমি হত্যা করতাম, আমি কিল করতাম। সেই অর্থে আমি ফ্রাস্ট্রেশনের হত্যাকারী। নিরাশারকে আমি প্রতিদিন আমি মেরেছি, হত্যা করেছি। হতাশাকে আমি প্রত্যেক দিন আমি নৃশংসভাবে, নির্দয়ভাবে হতাশাকে আমি হত্যা করেছি। আমি প্রত্যেক দিন আশাবাদী ছিলাম, প্রত্যেক দিন নিজেকে বোঝাতাম এই মামলায় আমি জিতবই, আর যখন জিতবো তখন বাকি সবার মুখ বন্ধ হয়ে যাবে, কারণ জো জিতা ওই সিকান্দার। জজ সাহেব তো প্রথমে অনুমতি দিছিল না, তখনের ফাইটটা থেকে শুরু। আমি আদালতে বলি যে দেয়ার ইজ প্রভিশন, as far as my knowledge goes, there is a provision in the Industrial Disputes Act 1947 that allows me, that gives me opportunity to fight my case on my own, ঠিক আছে। তখন জাজ সাহেব আমাকে বললেন, is there any provision? আমি বললাম হ্যাঁ স্যার, আমার যতটুকু জানা আছে। বললেন যে can you prove it in the court? আমি বললাম হ্যাঁ স্যার। বলেন যে ঠিক আছে, তাহলে নেক্সট ডেটে তুমি এফিডেভিট দিয়ে সেটাকে প্রমাণ করো, তুমি প্রমাণ করতে পারলে আমি তোমাকে পারমিশন দেবো। নেক্সট ডেটে আমি প্রমাণ করি, প্রমাণ করার পরে আদালত মানে জাজ খুশি হন এবং উনি আমাকে অ্যালাউ করেন। এরপরে আমি আরেকটা মজার, অনেকগুলি খুব মজার উত্থান পতন হয়েছে এই মামলাতে। আমি মালিক পক্ষের যে সিনিয়র অ্যাডভোকেট এবং টিম অফ অ্যাডভোকেটস ছিল, আমি তাদের অ্যাপিয়ারেন্সটাকে চ্যালেঞ্জ করি। আমি বলি যে স্যার, আমার পারমিশন ছাড়া মালিক পক্ষ এই মামলাতে উকিল নিয়োগ করতে পারে না। তখন তো ওরা গর্জে উঠেছে। এখানে বেসিক্যালি যারা মালিক পক্ষের লড়াই করছিলেন তাদের নামটা উল্লেখ করা উচিত না, ঠিক আছে। অরুণ চন্দ্র ভৌমিক
উনি সিনিয়র ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট, সারা রাজ্যের মানুষ ওনাকে চিনে, ভালো অ্যাডভোকেট উনি, অনেক মামলায় ওনার জয় হয়েছে, এটা সত্যি। আমি ওনাকে পার্সোনালি রেসপেক্ট করি, আমাদের মধ্যে গুড রিলেশনশিপ আগেও ছিল, মামলার সময়েও ছিল, মামলার পরেও আছে, কোনো সন্দেহ নেই। উনি পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্যের বিধায়ক হয়েছিলেন, আমার মামলাতে উনি হেরেছেন, এটা সত্যি, আমার কাছে উনি হেরেছেন এই মামলাতে, কিন্তু উনি ওনার জীবনে এরপরে উনি ত্রিপুরা রাজ্যে এমএলএ হয়েছিলেন। তো ওনার সঙ্গে ওনার অ্যাসোসিয়েটরা ছিল। তা আমি তাদের অ্যাপিয়ারেন্সটাকে চ্যালেঞ্জ করে দিই এবং আদালতে প্রমাণ করি, এবং আদালত সেই প্রমাণ দেখে ওনাকে কিন্তু এই মামলা থেকে আউট করে দেয়। ঠিক আছে, প্রথমবার, হ্যাঁ প্রথমবার ওনাকে আউট করে। আউট করার পরে ওনার জায়গাতে মালিককে আসতে নির্দেশ দেয়। তো মাতেং সিং না এসে মাতেং সিং এর কোম্পানির একজন ডিরেক্টর RN সিং ওনাকে পাঠানো হয়, উনি এসে দাঁড়ান। যখন উনি দাঁড়ান, আমি কোম্পানির নানান ধরনের করাপশন কাহিনী আদালতে তুলতে থাকি আর কি, এবং এর ফলে মালিক কাঁপতে থাকে, মানে লিটারালি এবং ভিজিবলি আদালতে দাঁড়িয়ে মালিক মানে RN সিং কাঁপতে থাকেন। উনি বুঝতে পারেন, ওনার মধ্যে আতঙ্ক দেখা দেয় যে আদালত না শেষ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। তো শেষ পর্যন্ত উনি বলেন আদালতকে যে স্যার আমাকে নেক্সট ডেটে আমরা আমাদের অবস্থা বলবো, বলে চলে যান। উনি কোনো মতে হাফ ছেড়ে বাঁচেন আদালত থেকে বেরিয়ে। এরপরে কিছুদিন পর আমার বাড়িতে হাইকোর্ট থেকে নোটিশ আসে, ওরা হাইকোর্টে গিয়ে ওই যে উকিল বাতিল হয়েছে এটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন করে। আচ্ছা, এবারে হাইকোর্টে যাই আমরা, হাইকোর্টে গিয়ে আবার সেখানে আমি দাঁড়াই, ঠিক আছে, আবার সেখানে ওই মানে অ্যাডভোকেটরা দাঁড়ান। তো আবার সেখানে মালিক পক্ষের অ্যাডভোকেট, কারণ বার তো হয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে, হাইকোর্টে তো বার হয়নি, এই কারণে তারা হাইকোর্টে গিয়ে দাঁড়ায়। ওই সময় তো সম্ভবত হাইকোর্টের একটু অবজেকশন দিছিল। না 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 না, হাইকোর্টে তারা গিয়ে দাঁড়ায়, এবার আমনে সামনে আবার সেখানে ফাইট হয়। না, যখন তুমি দাঁড়াচ্ছ তখন তো দিছিল অবজেকশন বোধহয় নাকি? না, হাইকোর্টে দেওয়া হয় না, ততদিন তো আমি অ্যাকসেপ্টেড বাই, আচ্ছা, ও লোয়ার কোর্টের, হ্যাঁ। তো আদালত অ্যামিকাস কিউরি একজন অ্যাপয়েন্ট করে, গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিল জয়ন্ত মজুমদার। জয়ন্ত মজুমদার দারুণ মানে ভূমিকা ওনার ছিল, মানে আমি রেসপেক্ট করি ওনাকে পার্সোনালি, একজন প্রো পিপল ওনার অ্যাটিটিউড ছিল। তো সেইখানে গিয়ে আমি কোম্পানির নানান ধরনের কারাপশন স্টোরি গুলোকে সেখানে তুলে এভিডেন্স সহকারে আর কি। তখন আদালত ওদের লাইসেন্স নিয়ে টান দেয়। যখন ওরা দেখে যে ওদের নাভিতে ধরে টান দেওয়া হচ্ছে, ওরা বুঝতে পারে যে ওদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে, তখন ওরা ওই রিট পিটিশনটা নিজেরাই উইথড্র করে আবার ডিস্ট্রিক্ট কোর্টে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, মানে বাঁচার জন্য এদের কাছে আর অল্টারনেটিভ কোনো রাস্তা ছিল না। ডিস্ট্রিক্ট কোর্টে আসার পরে এবারে কি হয়, এবারে ওরা ডিস্ট্রিক্ট কোর্টে তো আইনজীবী দাঁড়াতে পারবে না, ওরা কোম্পানিকে করলো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একজন রিটায়ার্ড এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে দাঁড় করিয়ে দেয়। ওনার নাম BK কিলিকদার, তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্ত। আচ্ছা, ঠিক আছে, ওনাকে দাঁড় করিয়ে দেয়। তো আমি আদালতে গিয়ে দেখলাম যে আমার এগেইনস্টে এবারে BK কিলিকদার সাহেব, তা আমি তো ওনাকে পার্সোনালি চিনি, ঠিক আছে, তো আমি তো জানি যে উনি জাজ ছিলেন। তো জাজ হতে গেলে প্রথমে তো ল পড়তেই হবে, ল ডিগ্রি থাকতেই হবে, সুতরাং বেসিক্যালি হি ইজ এ লয়ার, আর লয়ার তো এখানে বার্ড। তো আমি তখন আবার আইনের বই পড়ে আমি কনফিডেন্ট হই, আদালতে গিয়ে ওনাকে আমি অবজেকশন দিই, আমি ওনার অ্যাপিয়ারেন্সটাকে আদালতে আমি জাজকে বলি যে স্যার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এটা ইলিগাল। তা আবার সেখানে তর্ক বিতর্ক হয়। জাজ সাহেব আমাকে বললেন তুমি প্রমাণ করতে পারলে আমি দেখবো। আমি আবার প্রমাণ করি, প্রমাণ করার পরে আবার ওনাকে বাতিল করে দেওয়া হয়, উনি আউট হয়ে যান এই মামলা থেকে। আচ্ছা, মানে কিলিকদার সাহেব উনি আউট হয়ে যান। আউট হয়ে যাওয়ার পরে এটা একের পর এক আমি কিন্তু জিতছি, এগুলো কিন্তু আমার কাছে জয়ের মতন। আমি একজন নাগরিক যে ল নিয়ে পড়াশোনা করিনি, যার LLB ডিগ্রি নাই, সে এইভাবে একের পর এক এস্টাবলিশ করছে আদালতে নিজের ক্যাপাসিটি। তো এরপরে কি করলো, ওরা আবার এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে যায়। আচ্ছা, ঠিক আছে, BK কিলিকদারের যে অর্ডার, হ্যাঁ অর্ডারটা পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ক্যান্সেল করার কারণে আবার হাইকোর্টে যায়। সেখানে আবার ফাইট হয়, আবার আমি আমার পজিশন খুব জোরদার ভাবে তুলে ধরি। তুলে ধরার পরে আদালত এই যে ওদের যে আপিলটা, এই পাওয়ার অফ অ্যাটর্নির বাতিল করার সিদ্ধান্তটাকে বাতিল করার, সেটাতে আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং এটা আবার ডিস্ট্রিক্ট কোর্টে পাঠিয়ে দেয়। তার মানে এখানে তারা হেরে যায়, তারা যা চায় তা হয়নি। এবারে ডিস্ট্রিক্ট কোর্টে আসার পরে তখন সেখানে একটা জাজ আমাকে বললেন যে ঠিক আছে, তুমি তো অনেক ভালো, তোমার পারফরমেন্স আছে, মেনে নাও,
তো আমি মেনে নিলাম। এরপরে তাদের অ্যাডভোকেটের অ্যাপিয়ারেন্সটাকে আমি মেনে নিই। এরপরে অ্যাডভোকেট মানে এসি ডিউরিং টাইম কত বছর চলছিল? বোধহয় 2-2.5 বছর হয়ে গেছে। আসল মুদ্রা ইস্যুর থেকে এইসব এরকম অনেক সময় নষ্ট হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। এরপরে আমরা মূল এবারে শুরু হয়। এরপরে তো ফার্স্ট মামলা যখন 2010-এর সম্ভবত জুলাই নভেম্বর আচ্ছা যখন এন্ট্রি হয়, তারপরে 2-3 বছর ধরে এরকম দোলাচল চলছে। এরপর মূল এন্ট্রির ভিতরে ওরা অ্যাকচুয়ালি টাইম কিল করতে, ওদের একটা আশা ছিল যে এরকম ভাবে যদি প্রতিকূল সাইকোলজি ছিল তাহলে আমি হতাশ হয়ে যাব। দীর্ঘদিন ধরে লড়াই করা উইদাউট পয়সা, আমার পকেটে পয়সা নাই, আমার পেছনে রাজনৈতিক কোনো ব্যাকিং নাই, ঠিক আছে, সোসাইটিতে নানান ধরনের মানুষ আমাকে নানান ধরনের প্রতিকূল কারণে এত বড় ব্যক্তির বিরুদ্ধে লড়াই, ঠিক আছে, তো হতাশা আসার কথা। একটা দিন আচ্ছা ঠিক আছে 10, 20, 30, 40 হাজার টাকা দাও বা 2 লাখ 1-2 লাখ টাকা দাও, চলে গেলাম। ওরাও হাফ ছেড়ে বাঁচলো। কারণ মাতাং সিং এর তো প্রেস্টিজ ফাইট, মাতাং সিং এর তো সারা দেশে এই মামলার কারণে বিরাট অপমান হচ্ছে, যে সারা ভারতবর্ষে কোথাও কেউ চ্যালেঞ্জ করার সাহস পায়নি এক প্রসেনজিৎ চক্রবর্তী, ঠিক আছে, তাও ওনার আন্ডার এমপ্লয়ি, মানে ওই বলে না যে 2 টাকার সাংবাদিক, বলে না এরকম ভাবে, অনেকে ব্যঙ্গ করে বলে না এরকম ভাবে, আরে ভাই এত বড় মালিক আর এত বড় তুমি, তো তার কারণে এই সমস্ত কিছু হচ্ছে। কেসের মূল এন্ট্রিটা প্রায় 2-2.5 বছর পরে হয়েছে। হ্যাঁ, এরপরে যখন সওয়াল জবাবটা শুরু হয়, বিভিন্ন বিষয় আসতে থাকে, হ্যাঁ, তখন মজাদার কথা যে আমি ওকালতি করিনি, ওকালতি ডিগ্রি নাই, কিন্তু আদালতে একজন উকিল যা যা করে সবকিছু আমি করেছি। আমি আদালতের মাধ্যমে সামান করিয়েছি প্রায় 15 জন সম্ভবত। এর মধ্যে আইএএস অফিসার ছিলেন, আইএএস অফিসার ওই সময়ে কর্মরত, ত্রিপুরা সিভিল সার্ভিসেস অফিসার ছিলেন, ঠিক আছে, আরো অন্যান্য অ্যাসেসমেন্ট অফিসার যারা ছিলেন ওই সময় তাদের, তারপর সিনিয়র জার্নালিস্ট, হ্যাঁ, মালিক পক্ষ, এদের সবাইকে আমি ইয়ে করেছি, মানে সাক্ষী হিসাবে দাঁড় করিয়ে ওদেরকে আমি সওয়াল জবাব করেছি। কিন্তু জন সমন 15 জন, এই কারা 15 জন কারা? না, এর মধ্যে তো একজন আইএএস অফিসার ছিলেন যিনি লেবার কমিশনার ছিলেন ওই সময়ে, তাছাড়া লেবার অফিসারও ছিলেন, তাছাড়া সিভিল সেক্রেটারিয়েট একজন আন্ডার সেক্রেটারি ছিলেন, এরকম বিভিন্ন, তাছাড়া সিনিয়র জার্নালিস্ট ছিলেন যিনি আমাদের চ্যানেলের চিফ অফ ব্যুরো ছিলেন, নিউজ এডিটর ছিলেন। এদের সবাইকেই আমি এখানে আদালতের মাধ্যমে সামন করিয়ে এনে ওদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে ওদের ভিউটা নেওয়ার জন্য ওদের বক্তব্যগুলোকে রেকর্ড করাই। আচ্ছা, ঠিক আছে, তো এই রকম আরো অনেককে, সব মিলে 15 জনকে, তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তো ফলে মানে একটা মামলাতে যা যা হয় সবকিছুই এই মামলাতে হয়েছে, ঠিক আছে। মানে আদালতের কাছে এটা প্রমাণ করা আমার দরকার ছিল যে আমাদের যে স্ট্যান্ড সেটা সঠিক, আর মালিক এটা অবৈধভাবে মানে অফিসটা বন্ধ করেছে, তার জন্য যে লিগ্যাল ডিউটিস ছিল মালিকের, সেই ডিউটিস গুলোকে মালিক পালন করেনি। আর চ্যানেলটা, একটা চ্যানেল নিতে মানে খুলতে হলে কি হয়, ভারত সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। ভারত সরকার 5টা মিনিস্ট্রিতে এই প্রসেসে ইনভলভ থাকে আমি যতটুকু জানি, ঠিক আছে, লাইসেন্স দেয়। তো ভারত সরকারের দ্বারা রেজিস্টার্ড লাইসেন্স একটা চ্যানেল একটা মানে ব্যুরো অফিস বন্ধ করে দেবে ফট করে, সে কোনো আইন টাইন মানবে না, এটা হতে পারে না। তো তারা বলছিল যে তারা নোটিশ দিয়েছে, আমরা এটা প্রমাণ করেছি, বা তারা এটা প্রমাণ করতে পারেনি। আমাদের যা বক্তব্য ছিল, ক্লেম ছিল, সেটার বিরুদ্ধে তারা কোনো প্রমাণ দিতে পারেনি, এবং আদালতে এটা প্রমাণিত হয় যে তারা কোনো নোটিশ ছাড়াই এটা বন্ধ করেছে, ঠিক আছে, এবং আমাদের প্রতি তাদের যে দায়িত্ব ছিল, আইনি যে দায়িত্ব ছিল, তা তারা পালন করেনি। ফলে আদালত আলটিমেটলি মামলায় আমাদের পক্ষে রায় দেয়, আমরা বিজয়ী হই। 2017-এর 7th অগাস্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, লেবার কোর্টের জাজ, উনি রায় প্রদান করেন, এবং আমাদের 7 বছরের যে পরিশ্রম, এই পরিশ্রম সাকসেসফুল হয়। আমরা ইতিহাস সৃষ্টি করি এই ত্রিপুরা রাজ্যের মাটিতে, যে জীবনে যখন অন্ধকার নেমে আসে, যখন মানুষের সামনে কোনো রাস্তা থাকে না, যখন সব দিক থেকে শুধু প্রতিকূল পরিস্থিতি, সেই রকম অবস্থাতেও লড়াই করা যায়। এবং সমাজে যারা খুব শক্তিশালী বলে তাদেরকে মনে হয়, কেউ অর্থের কারণে শক্তিশালী মনে হয়, কেউ রাজনৈতিক কারণে শক্তিশালী মনে হয়,
কেউ পেশি শক্তির কারণে শক্তিশালী মনে হয়, আরো নানান কারণে অনেকে মানে খুব শক্তিশালী বলে মনে হয়, এবং যাদের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পায়, যাদেরকে কোনোদিন হারানো সম্ভব হয় এটা কেউ ভাবতে পারে না, তাদের বিরুদ্ধে দাঁড়ানো যে যায়। আমার এই মামলা, আমার এই পুরো স্টোরিটা, যেটা রিয়েল লাইফ স্টোরি, যেটা 100% ফ্যাক্টের উপর নির্ভর, যেখানে কোনো কল্পকাহিনী নাই, কোনো বানিয়ে বলার মতন কিছু নাই, যা যা বলেছি, যা যা বলছি, যা যা বলবো সবকিছু সত্য। এখানে আদালতের কথা বানিয়ে বলা যায় না। এই লড়াই একদিকে আমার আদালতের ভেতরে লড়াই করতে হয়েছে, দুর্ধর্ষ লড়াই, আরেক দিকে আদালতের বাইরে নানান প্রতিকূল পরিস্থিতির, কেউ আমাকে হুমকি দিয়েছে, কেউ আমাকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, হ্যাঁ, কেউ আমাকে টিটকারি দিয়েছে, সব ধরনের হুমকি ধমকি, সব কিছু, লোভ লালসা দেখানো, হ্যাঁ, তারপর ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা, সব কিছু হয়েছে। তাহলে পাশাপাশি তো আর্থিক প্রবলেম, তারপরে পকেটে নেই টাকা, আর্থিক সংকট। একটা মামলা 7 বছর লড়তে গেলে কি পরিমাণ টাকা খরচ হয়, কি পরিমাণ আমাকে প্রিন্ট আউট করতে হয়েছে বাইরে গিয়ে, এক একটা প্রিন্ট আউটে কি পরিমাণ খরচ হয়, হাজার হাজার পেজ আমাকে প্রিন্ট আউট করতে হয়েছে, ঠিক আছে। তারপরে কত ধরনের কত কিছু গেছে। তো সেই সমস্ত পরিস্থিতিগুলোকে আমি জয় করেছি, জয় করে লাস্টলি আমি বিজয়ী হয়েছি। এই বিজয়ী আমি বলছি ডেফিনেটলি। তবে আমার সহযোগী যারা এই মামলাতে, তারা সবাই সমানভাবে তাদের ক্রেডিট পাওয়ার যোগ্য। তারাও এই পুরো লড়াইটা আমার সঙ্গে থেকেছে, তারাও নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছে। নন্দু মালাকারের বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যাওয়ার মতো পয়সা ছিল না, এমনও দিন গেছে, কিন্তু তবুও নন্দু পরিস্থিতির সামনে মাথা নত করেনি। জনার্দন অনেক দূর থেকে আসতো, কিন্তু সে তবুও এই 7 বছর ধরে সে মানে সঙ্গে থেকেছে। সুনন্দা একটা মেয়ে হয়ে সে এই অবস্থাতে থেকেছে। তো এরাও ক্রেডিট পাওয়ার যোগ্য। তাছাড়া যাদের কথা না বললে হবে না একদম, দীপা ভট্টাচার্য আরেকজন অ্যাডভোকেট। দীপাদির কাছ থেকেও বিভিন্ন সময়ে মানে মানসিক সাপোর্ট পেয়েছি। তো এই দুজন যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছে, তো তাদের কথা না বললে না। তো বাকি তো সব দিকে প্রতিকূল অবস্থা ছিল, হ্যাঁ। তো সেই প্রতিকূল অবস্থাগুলোকে লড়াই করে মানে এগুলোর উপরে বিজয় প্রাপ্ত হয়ে লাস্টে গিয়ে মূল মামলায় জয় পাওয়া, এটা অকল্পনীয় ছিল। আচ্ছা, একটা কথা, যখন 15 জনের সমন করা হয়, তাদের বক্তব্য বেসিক্যালি মানে কি ছিল? না, তাদের তো আলাদা আলাদা ব্যক্তি। আচ্ছা, যেমন যিনি অ্যাসেসমেন্ট করেছিলেন, তিনি অ্যাসেসমেন্ট যে তথ্যের উপর ভিত্তি করে উনি করেছেন, সেটা উনি এখানে আদালতে এসে জানিয়েছেন। তারপরে যিনি আইএস অফিসার ছিলেন, মানে লেবার কমিশনার ছিলেন, তিনি লেবার কমিশনে যে ট্রাইপার্টাইট মিটিং গুলো হয়েছে, সেই মিটিং গুলো সম্বন্ধে ওনার যে অবজারভেশন সেটা এসে বলেছেন, ঠিক আছে। তারপরে আমরা আদতেই ওই চ্যানেলের পার্মানেন্ট এমপ্লয়ি ছিলাম কিনা, আমাদের বেতন কিভাবে ঢুকতো ইত্যাদি সম্বন্ধে বলার জন্য আদালত সেখানে চ্যানেলের যিনি ছিলেন, ক্যাশিয়ার ছিলেন, ওনাকে এসে বলতে হয়েছে। তারপর চিফ অফ ব্যুরো চিফ এসে সেখানে সাফাই দিয়েছেন, এই নিউজ এডিটরে এসে বলেছেন। ফলে আমার যে আইডেন্টিটি এবং আমার সহযোগীদের যে আইডেন্টিটি, সে নিয়ে কোনো সংকট কোনো তৈরি হতে দেয়নি আর কি। কিন্তু যেহেতু একটা স্যাটেলাইট চ্যানেল এবং এভো 50-র উপর বোধহয় অ্যারাউন্ড 50, তো তাদের তো পিএফ এর একটা ব্যাপার থাকে, প্রভিডেন্ট ফান্ড। যদি এই মামলাতে প্রভিডেন্ট ফান্ডটা আসেনি, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা নিয়েও আমি আন্দোলন করেছি সহযোগীদের নিয়ে। সে নিয়ে আমি আরটিআই করেছি, সে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে বিরাট ঘোটালা করেছে। তার শুধু প্রভিডেন্ট ফান্ডের জন্যই মাতেং সিং এবং তার কোম্পানির ডাইরেক্টরদের জেলে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এগুলো আমি আদালতকে জানিয়েছি, ঠিক আছে। কিন্তু মূল যে মামলা, সেই মামলা থেকে মানে সরে যাওয়া হয়নি আর কি। মূল মামলাটা এস্টাবলিশ করাটা খুব জরুরি ছিল, যে এটা ইলিগালি বন্ধ করা হয়েছে এবং আমাদের যে ক্লেম স্টেটমেন্ট আমি দিয়েছি সেটা যথার্থ, এবং আমাদের যে কম্পেনসেশন সেটা মালিককে দিতেই হবে। সুতরাং এই জায়গাতে তো আমরা জিতেছি এবং আমাদের পক্ষে রায় আসে আমাদেরকে কম্পেনসেশন দিতে বলে। যদিও আমরা কম্পেনসেশন এখনো পর্যন্ত পাইনি, কিন্তু আমরা তার জন্য ক্লেম করার দরকার ছিল না, কারণ আদালত মালিক পক্ষকে জানিয়ে দিয়েছে, নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে আমাদেরকে আমাদের কম্পেনসেশন দেওয়ার জন্য। ওরা কিন্তু আজকে পর্যন্ত এটা পালন করেনি। ফলে এটাও কিন্তু আদালত অবমাননা, এটাও কিন্তু বিরাট বড় অপরাধ কিন্তু,
আদালত রাজ্য সরকারকেও তার জবাব দিয়ে দিয়েছে এবং এদেরকেও জানিয়ে দিয়েছে, না রাজ্য সরকারের তরফে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, না মালিক পক্ষের তরফে কিছু করা হয়েছে। ফলে এটা আরেকটা ভায়োলেশন, আদালতের অবমাননা। এবং আমাদের মতো দ্বিতীয় ইনি বাংলা কেস যাতে না হয়, তার জন্য কি শিক্ষাটা আমরা নিতে পারি? যে লড়াইয়ের ময়দানে যখন তুমি থাকবে, তখন প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে লড়াইয়ের ময়দানে তুমি একা। লড়াইয়ের ময়দানে তোমাকে অনেকে সহযোগিতা করবে, তোমাকে সবকিছু সাজিয়ে দেবে, সবকিছু তোমার অনুকূলে থাকবে এবং তুমি খুব সহজে লড়াইটা করে জয় হাসিল করবে, এরকম রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক আছে, এটা রাজনীতির ক্ষেত্র না যে কেউ কোলে করে এনে তোমাকে কোনো জায়গাতে বসিয়ে দিল এবং অন্যের পরিচয়ে তুমি সেই জায়গাতে বসে তার মজমস্তি করলে। এটা এই জায়গা না, এখানে লড়াইয়ের ময়দানে তোমাকে নিজের ক্যাপাসিটি দেখাতে হবে। ফলে কে সঙ্গে থাকলো কে থাকলো না, কে তোমাকে ব্যঙ্গ বিদ্রুপ করলো, কে তোমাকে গালি দিল, কে তোমাকে হতাশ নিরাশ করার জন্য ষড়যন্ত্র করলো, কে তোমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, ওইগুলি চিন্তা না করে তোমাকে চিন্তা করতে হবে তোমার নিজের ভেতরে কি ক্যাপাসিটি আছে। তোমাকে ওইটাকে খুঁজে বের করতে হবে, ওইটাকে বের করে আনতে হবে। প্রথম কাজ হলো তোমাকে এইটা। যদি তুমি নিজের ক্যাপাসিটি দেখাতে পারো, তাহলে এই যে প্রতিকূল দুনিয়া, এই প্রতিকূল দুনিয়ায় তোমার জয় জয়কার করবে। তোমাকে জিততে হবে, জেতার জন্য তোমাকে জয়ের ক্ষুধা তোমার মধ্যে তৈরি করতে হবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস অন্যরা সৃষ্টি করে দেবে, অন্যরা এসে তোমাকে মোটিভেট করবে, ইন্সপিরেশন দেবে। এটাও আমার ভাবার একেবারেই প্রয়োজন নাই। তোমাকে নিজেকে বোঝাতে হবে, নিজেকে বোঝাবে প্রত্যেক দিন যে আমি পারবো, আমাকে পারার মতন এই জিনিসগুলো আছে। তোমার কাছে কি নাই, তুমি যদি সারাদিন সেটা ভাবতে থাকো তাহলে তুমি হতাশ হবেই। তোমার মধ্যে কি আছে তুমি যদি সেইটা নিয়ে ভাবতে থাকো, অন্যকে কমপ্লেইন না করে, অন্যের বিরুদ্ধে, অন্যরা তোমাকে সাপোর্ট করেনি, অন্যরা তোমাকে কি দেয়নি, কি তোমার জন্য কি করেনি, সেটা নিয়ে অন্য প্রত্যেকের নিজের জীবন আছে, নিজের জীবনের লড়াই আছে। কেউ তোমার লড়াইটা লড়ার জন্য পৃথিবীতে আসেনি, প্রত্যেকে তার নিজের জীবন সংগ্রাম করার জন্য এসেছে। তোমাকেও তোমার লড়াইটা নিজেকেই করতে হবে। ওইগুলি না ভেবে তুমি যদি নিজে প্রস্তুত করতে পারো, then you can win the whole world, whole universe. এই পৃথিবীতে অনেক লোকের অনেক ইতিহাস আছে যারা সমস্ত প্রতিকূলতাকে মানে জয় করেছে। সমুদ্রে একটা সময়ে পৃথিবীতে কোনো প্লেন ছিল না, আজকের মতন রোডওয়েজ ছিল না, মানুষ জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে যেত, গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করে মানে সেই দেশ দখল করত। তো নানান প্রতিকূলতার ইতিহাস তো রয়েছে পৃথিবীতে, প্রতিকূলতাকে জয় করায়। তা আমাদের এই লড়াইটাও সমস্ত ধরনের প্রতিকূলতাকে জয় করে আমরা শেষ করেছি, সাকসেসফুলি শেষ করেছি। যদি বলা হয় তাহলে মূল কেসটা চলছিল প্রায় 3-4 বছর ধরে। না 7 বছরের কেস। এই সবটাই মূল, এগুলো পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটাকে ভাগ করার কোনো চান্স নাই। যেদিন এই মামলা রেফার হয়েছে এবং যেদিন গিয়ে আমি দাঁড়িয়েছি সেখানে প্রথম দিন, সেদিন থেকে মামলা স্টার্টেড এবং সেদিন থেকে যেদিন রায় বেরিয়েছে, এই সব দিনের সবগুলি বিষয় ইম্পর্টেন্ট ছিল। আর একটা ডেট অনেক দিন পরে পড়তো না? হ্যাঁ, সেগুলি আদালতের তো অনেক মামলা থাকে আদালতে, তো স্বাভাবিকভাবে আদালতে একটা ডেট দেওয়ার পরে, মানে আজকে একটা ডেট, তো নেক্সট ডেট দেখা গেল 3 মাস পরে, 4 মাস পরে, কখনো 5-6 মাস পরে। এই এতগুলো মাস নিজেকে ঠিক রাখা, হ্যাঁ, আরেকটা ডেটের জন্য রেডি হওয়া, হ্যাঁ, তো লড়াইটা কি ধরনের আর কি, কত ধরনের আর কি, এবং বাকি দুনিয়ার চেয়ে বেশি লড়াই নিজের সঙ্গে নিজের। লং 7 ইয়ার্স। আচ্ছা, এমন কোন প্রতিক্রিয়া কি পাওয়া গেছে মালিক পক্ষ যখন কেসে যখন হারলো? হ্যাঁ, এরপরে তাদের কোনো বক্তব্য জানা গেছে? না, মালিক পক্ষ যখন হারলো তখন তাদের যিনি অ্যাডভোকেট ছিলেন উনি তো আমাকে কংগ্রেচুলেট করেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং উনি বলেছেন মানে আমার এই যে লড়াইটা, আমরা এটাকে উনি স্যালুট জানিয়েছেন। হ্যাঁ, তো আরো তখন তো জয় পাওয়ার পরে তো কংগ্রেচুলেশন সমাজ জানাই, মালিক পক্ষ তো কংগ্রেচুলেশন জানাবে কি, মালিকের প্রতিনিধি হিসাবে আইনজীবী জানিয়েছে, সেটাকে আমি বলবো। কিন্তু মালিক তার দায়িত্ব পালন করেনি। দায়িত্ব পালন করা ছিল যে আদালতের আদেশ মেনে নিয়ে সমস্ত কম্পেনসেশন দিয়ে দেওয়া, কিন্তু এত কোটি টাকার মালিক হয়েও তার হৃদয় যে কত ছোট। এখন তো মাতঙ্গ সিংহার তা নাই। তো আলটিমেটলি এখন এই কেসের কি ভবিষ্যৎ হবে মনে হয় কি? না, কেসের ভবিষ্যৎ কি, কেস তো সেটেলড,
জাজমেন্ট ইজ গিভেন, কেস তো ওভার। হ্যাঁ, কেস ওভার। ঠিক আছে, উই আর দ্য উইনার্স, আমরা বিজয়ী। মাতেং সিং পরাজিত, মাতেং সিং এর কোম্পানি হেরে গেছে আমাদের কাছে। ঠিক আছে, এবং মানে উকিল না হয়েও, আইনজীবী না রেখে, নিজের মামলা নিজে লড়াই করে এত বড় ব্যক্তির বিরুদ্ধে, এত বিশাল শক্তির বিরুদ্ধে বিজয়ী হয়েছে, এটা তো ইতিহাস হয়ে গেছে। বলে আর টাকা পয়সা আমার কাছে ভ্যালুলেস এখানে। এই জয়টা যে বাকি জীবন যতদিন পৃথিবীতে আমি বাঁচবো ততদিন আমি বিজয়ী হিসেবে বাঁচবো। মানে মাতেং সিং এর সাম্রাজ্য, মিডিয়া সাম্রাজ্য খতম। মাতেং সিংও পৃথিবীতে নাই এখন আর। মাতেং সিং এর এই মামলার কারণে, মূলত আমার মামলার কারণে, মাতেং সিং এর যে সামাজিক প্রতিপত্তি, রাজনৈতিক প্রতিপত্তি, অর্থনৈতিক প্রতিপত্তি, সম্ভবত সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। মাতেং সিং এর আর মানুষের কাছে মুখ দেখানোর মতন অবস্থা ছিল না। এই হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিশাল নাম ডাক, সবকিছু তার ধূলিসাৎ হয়ে গেছে। এবং সে যখন মারা গেছে, কেউ ওদের জানতো না। আমিও কোনো একদিন কারোর মুখে শুনলাম যে মাতেং সিং মারা গেছে। মানে মাতেং সিং মারা যাওয়া, আমরা বেঁচে থাকি পৃথিবীতে আসার পরে, আমাদের মৃত্যু যদি গৌরবের না হয়, তাহলে পৃথিবীতে এই যে সময়টা আমাদের, এই সময়টা অর্থহীন। তো এই লড়াইয়ে একদিকে মাতেং সিং ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আরেকদিকে প্রসেনজিৎ চক্রবর্তী ছিল সাংবাদিক। তো সাংবাদিক এবং একজন বিশাল শক্তিশালী অর্থনৈতিক টাইকুন এবং রাজনৈতিক বিশাল শক্তিশালী ব্যক্তি, দুজনের মধ্যে লড়াইয়ে আলটিমেটলি এই সাংবাদিকের জয় হয়েছে।